আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি কমপ্লিটিং সেন্টেন্সের উপরে একটি ক্লাস নেব। তো কমপ্লিটিং সেন্টেন্স তোমরা যারা এসএসসি লেভেলের স্টুডেন্ট আছো তাদের কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স আছে, আবার এইচএসসি লেভেলের যারা স্টুডেন্ট তাদেরও কমপ্লিটিং সেন্টেন্স আছে। পার্থক্য শুধু একটাই যে এসএসসিতে 5টি আছে আর এইচএসসিতে 10টি কমপ্লিটিং সেন্টেন্স পরীক্ষায় আসে। তো এখন আমরা দেখব যে কি করে কমপ্লিটিং সেন্টেন্স করতে হয়। তো কমপ্লিটিং সেন্টেন্সে আমাদের অর্ধেক পরিমাণ মোটামুটি বা অসম্পূর্ণ বাক্য দেওয়া থাকবে। এই বাক্যের সঙ্গে আমাদের মিনিং এবং স্ট্রাকচার অনুযায়ী বাক্যটিকে আমাদের পরিপূর্ণ করতে হবে। এটাই হচ্ছে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স। তো এই অধ্যায়টিতে ভালো করতে হলে অবশ্যই আমাদেরকে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের গঠন জানতে হবে এবং এই গঠন অনুযায়ী যতটুকু পরীক্ষার কোশ্চেনে দেয়া থাকবে যে প্রশ্নটি, সেই প্রশ্নের মিনিং এর সঙ্গে মিল রেখে সেটা আমাদের করতে হবে। তো আমরা আসো শুরু করি। তো আসো প্রথমে আমরা দেখি কি করে কন্ডিশনাল বাক্যগুলি কমপ্লিট করা যায়। কন্ডিশনাল সেন্টেন্স মূলত 4 প্রকার। যদিও তোমরা অনেকেই ভাবো হয়তো কন্ডিশনাল সেন্টেন্স 3 প্রকার, কিন্তু না, আসলে 4 প্রকার। আরেকটা আছে জিরো কন্ডিশন। তো আমরা প্রথমে দেখব ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন, এই ফার্স্ট কন্ডিশনে ইফ যুক্ত বাক্য, এই সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। তো ইফ যুক্ত প্রথম অংশে থাকবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, আর তারপরে কমার পরের অংশে থাকবে সাবজেক্টের পরে উইল হতে পারে, তারপরে মে হতে পারে, ক্যান হতে পারে, এগুলোর পরে ভার্বের 1 নাম্বার ফর্ম হবে। এভাবে এটি হবে, যেমন if you call me, if you call me I will meet you। আবার এখানে I may meet you এটাও ইউজ করতে পারো। তো দেখো এই if যুক্ত অংশের প্রথমে আমরা কি দেখছি, সাবজেক্ট প্লাস ভার্বের 1 নাম্বার ফর্ম, যেটা থাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, এবং এই অংশে আমাদের ফিউচার ইনডেফিনিট টেন্সের গঠন এটাও হতে পারে। আবার আমরা মডাল ভার্ব, মে, ক্যান এগুলো নিয়েও আমরা এটা করতে পারি। তো দেখো এখানে ভার্বের 1 নাম্বার ফর্ম আছে। তারপরে আমরা আরো উদাহরণ দিতে পারি, যেমন if you study hard, যদি তুমি কঠোর পড়াশোনা করো, you can pass or you may pass অথবা you will pass, এই যে ভার্বের 1 নাম্বার। এভাবে আমাদের ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স গুলো হতে পারে। এখন আমরা দেখব সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স গুলো কিভাবে হয়। তাহলে সেকেন্ড কন্ডিশনে, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে আমাদের প্রথমেই এই কমপ্লেক্স সেন্টেন্সে ইফ এর পরে আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে, পাস্ট ইনডেফিনিট টেন্স হবে, এবং এই অংশটাতে সাবজেক্টের পরে আমরা উইল থেকে কি হয়, উড হয়, মে থেকে মাইট হয়, ক্যান থেকে কি হয়, কুড হয়, এগুলো হবে। তারপরে ভার্বের 1 নাম্বার ফর্ম আমরা ইউজ করতে পারবো, কারণ এগুলো সবগুলো হচ্ছে মডাল ভার্ব। যেমন এই সেম বাক্যটাকে কি করে পরিবর্তন করতে হয় এটা দেখলে আমাদের কাছে বেশি ক্লিয়ার হবে, তোমরা পার্থক্যটা বুঝতে পারবে। এইজন্য এই সেম উদাহরণটা দিচ্ছি। এখানে সেকেন্ড কন্ডিশনে if you called me, if you called me past indefinite tense হলো, এই যে if এর পরে সাবজেক্ট, এই সাবজেক্টের পরে V2, তাহলে এটা past indefinite tense। তাহলে if you called me, তাহলে I would meet you। অথবা বা এটার ক্ষেত্রে আমাদের দেখো কি হয়, if you, তাহলে স্টাডি থেকে স্টাডির পাস্ট ফর্ম কি, studied, স্টাডিড হার্ড, তাহলে ইউ, আমরা মাইট, ক্যান, মাইট বা কুড আমরা ইউজ করতে পারি, ইউ মাইট পাস। তাহলে দেখো
এখানেও আমাদের কি হচ্ছে যুক্ত বাক্য পাস্ট ইনডেফিনিট টেন্সে হলে এইদিকে আমাদের এই সাবজেক্টের পরে আমাদের নিতে হচ্ছে কি উড মাইট বা কুড, এগুলোর পরে এই যে মূল ভার্ব, এই মূল ভার্বের কিন্তু আমাদের 1 নাম্বার হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। এখন আসো দেখি আমরা থার্ড কন্ডিশন কেমন, এটা আমরা দেখব। থার্ড কন্ডিশনে আমাদের ইফ যুক্ত বাক্যের প্রথমে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে থাকবে, আর এরপরে আমাদের সাবজেক্টের পরে সেকেন্ড কন্ডিশনে কি ছিল, মাইট ছিল, তারপরে কুড ছিল, তারপরে উড ছিল, এটার পরে আমরা হ্যাভ অ্যাড করব, এবং তারপরে মাইট হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, এগুলোর পরে তোমরা সবাই জানো মূল ভার্বে সবসময় 3 নাম্বার ফর্ম হয়। এই 3 নাম্বার ফর্মটা আমরা ইউজ করব। যেমন ওই সেম উদাহরণটা যদি আমরা এখানে দিই তাহলে তোমরা পার্থক্য করতে ভালো পারবে আর কি। যেমন if you had called me, দেখো পাস্ট পারফেক্ট টেন্সে কিন্তু আছে ইফ এর পরে এই যে সাবজেক্ট, হ্যাড, হেল্পিং ভার্ব, তারপরে কুড, এটা ভার্বের 3 নাম্বার ফর্ম কল্ড, তাহলে আমরা এটা দেখছি পাস্ট পারফেক্ট টেন্সে আছে। তো এই পাস্ট পারফেক্ট টেন্সে ইফ এর পরে যদি থাকে তাহলে এই অংশটাতে আমাদের কি হবে, you would have, if you had called me, sorry, you na, I would have met you, অথবা এটা হতে পারে এইভাবে, if you had studied hard, দেখো পাস্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে এই অংশে কি হবে, you might have বা would have, could have, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মূল ভার্বটা আগে কি ছিল পাস্ট, তাহলে এখানে হয়ে যাবে পাস্ট। তাহলে এভাবে আমরা 3 নাম্বার কন্ডিশন করতে পারি। তো এরপরে আরেকটি জিনিস কন্ডিশনালের, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখি হ্যাড যুক্ত বাক্য থাকে, এটার ক্ষেত্রে দেখো এটাও কন্ডিশনাল সেন্টেন্স, এই থার্ড কন্ডিশনের মধ্যেই। তো এই বাক্যটারই যদি আমরা এই হ্যাডটাকে শুধুমাত্র এই সাবজেক্টের আগে যদি আমরা নিয়ে আসি তাহলে কি হয়, বাক্যটা আগে আমরা দেখি তো কি হয়, হ্যাড ইউ স্টাডিড হার্ড, ইউ মাইট হ্যাভ পাস্ট, সরি এটা লেখাই ভালো হবে, ইউ মাইট have passed। তাহলে দেখো had you studied hard you might have passed, এখানে এই হ্যাডটাকে আমরা শুধুমাত্র সাবজেক্টের আগে নিয়ে এসেছি এবং এটাও কিন্তু একটা কন্ডিশনাল সেন্টেন্স হয়ে গেছে, এবং এটা এই হ্যাড কিন্তু ইফ এর মিনিংটাকে এক্সপ্রেস করছে, এবং দেখো এটা থার্ড কন্ডিশনের মতো এটা অ্যাটিটিউড করছে। তেমনি এখানে যদি আমরা করতাম had you called me, তারপর কমা I would have met you, I would have met you, তো এভাবে আমরা ইচ্ছা করলে আমরা এটা করতে পারি। এখন আমরা দেখব জিরো কন্ডিশন কোনগুলা। জিরো কন্ডিশনাল, নামটা শুনতে জিরো, জিরো কন্ডিশনালে আমাদের ইফ যুক্ত বাক্যের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে, এবং তারপরও দেখো আমরা এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা ইউজ করতে পারি। আমরা প্রথম কন্ডিশনে দেখেছিলাম কি উইল, শাল অথবা মে, ক্যান, এগুলোর পরে মূল ভার্বের 1 নাম্বার আমরা করেছিলাম প্রথমে ইফ যুক্ত বাক্যে প্রেজেন্ট থাকলে, কিন্তু এখানে কিন্তু আমাদের ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ওইদিকেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে। সাধারণত এই জিরো কন্ডিশনালে যেটা হয় সেটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল ট্রুথ বা সায়েন্টিফিক যে রিলেটেড যে ব্যাপারগুলো, সায়েন্স রিলেটেড যে ব্যাপারগুলো, এগুলোর আমাদের এখানে এক্সপ্রেস হয়। যেমন আমরা দেখতে পারি ইফ ইউ melts ice, if you melt ice, if
সাবজেক্ট, এটা সেকেন্ড পারসন, আর এই কারণে আমাদের এখানে ভার্বের এক নাম্বার ফর্ম হবে। তাহলে ইফ ইউ মেল্ট আইস, তাহলে কি হবে? বরফ কি হয়ে যাবে? ইট টার্নস ইনটু ওয়াটার। বরফকে যদি আমরা গলাই বা বরফ যদি ইফ ইউ মেল্ট আইস ইট টার্নস ইনটু ওয়াটার, অথবা আমরা এটা ইয়ে করতে পারি যে ইফ আইস মেল্টস, যদি এটাও করতে পারতাম, সরি, ইফ আইস মেল্টস ইট টার্নস ইনটু ওয়াটার। অথবা আমরা করতে পারি চিরসত্য ব্যাপারগুলোকে, যেমন ইফ দা সান রাইজেস, যদি সূর্য ওঠে তাহলে আমাদের কি হবে? ডার্কনেস disappears. If the sun rises, darkness disappears. তাহলে দেখো এখানে if এর পরে এটা কি? the sun সাবজেক্ট, কেমন সাবজেক্ট? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে এখানে ভার্বের সঙ্গে কি হয়েছে? s যোগ হয়েছে। আবার দেখো darkness disappears, তাহলে এটাও আমাদের এই জিরো কন্ডিশনালের মধ্যে হয়। এগুলো আমাদের কন্ডিশনাল বাক্য। এছাড়া আরো কিছু কন্ডিশনাল সেন্টেন্স আছে তোমরা জানো, যেমন ইফ যুক্ত যে বাক্যগুলো, যেগুলো আনরিয়াল, রিয়ালিস্টিক না, সেই বাক্যগুলো আমাদের কন্ডিশনাল আর কিছু সেন্টেন্স আছে, আমি দেখাচ্ছি। যেমন অনেক সময় আমরা বলি যে যদি এটা হইতাম তাহলে এটা হইতো। যেমন ইফ আই ওয়ার ইউ, যদি আমি তুমি হতাম তাহলে কি করতাম? যে গরিবদেরকে সাহায্য করতাম। তাহলে কি? আই, দেখো, উড হেল্প দা পোর। এটা কিন্তু আনরিয়াল, কারণ আমি কখনোই তুমি হতে পারবো না, এটা জাস্ট আনরিয়াল একটা এক্সপ্রেশন। তো ইফ আই ওয়ার ইউ আই উড হেল্প দা পোর। দেখো এখানে এই জাতীয় ব্যাপারে কি হয় যে সাবজেক্টের পরে উড, শুড, মাইট, কুড এগুলো হয়, তারপরে মূল ভার্বের আমরা এক নাম্বার ফর্মটা ইউজ করতে পারি। আবার তোমরা কখনো ইউজ করতে পারো যে ইফ আই ওয়ার, কি ইউজ করবা? জুকারবার্গ, মার্ক জুকারবার্গ, জেট দ্য জুকারবার্গ। ইফ আই ওয়ার মার্ক জুকারবার্গ I would be very happy. অনেক হ্যাপি হইতাম, কারণ অনেক টাকা থাকতো, ফেসবুক থেকে অনেক টাকা তারা ইনকাম করে, অনেক মিলিয়ন টাকা তাদের ইনকাম হয়। তাহলে এটা কিন্তু আনরিয়াল। তো আনরিয়াল এটাও কিন্তু একটা কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে এগুলো আমাদের কন্ডিশনাল সেন্টেন্স ছিল। তো দেখো এখন আমরা সিম্পল বাক্য, সিম্পল সেন্টেন্সের আমরা ডিসপাইট এবং ইনস্পাইট অফ যুক্ত বাক্য আমরা দেখব। যেমন in spite of বা despite, যেমন in spite of his poverty he leads a happy life. তাহলে আমরা এটি কিন্তু একটি সিম্পল বাক্য, সিম্পল সেন্টেন্স, এবং এখানে দেখো ডিসপাইট অফ হিজ পভার্টি, তার দারিদ্রতা সত্ত্বেও হি লিভস এ হ্যাপি লাইফ। তো এই দিকে আমরা রিজন দেখছি এবং এটার রেজাল্টটা কিন্তু আমরা এই দিকে দেখছি। এখন আমরা যদি সিন্স কথাটি কারণ অর্থে বোঝাই, তো যদি কারণ অর্থে সিন্স কথাটি বোঝাই এবং কমপ্লেক্স সেন্টেন্স যদি হয় সেটা, তাহলে আমাদের কি হয় দেখো। যেমন since he was ill he could not join the class, যেহেতু সে অসুস্থ ছিল সে ক্লাসে জয়েন করতে পারে না। তাহলে সিন্স যুক্ত বাক্য এবং এই অংশটা দিয়ে আমাদের এটা কিন্তু একটা রিজন বোঝাচ্ছে এবং তার রেজাল্টটা কিন্তু এদিকে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সিন্স যদি কখনো আমাদের থেকে
যদি অর্থ বা হতে এইরকম অর্থ যদি আমাদের প্রকাশ পায় সিন্স দ্বারা, তাহলে কিন্তু বাক্যের গঠন কিন্তু এমন কিন্তু থাকবে না, বাক্যটি কিন্তু তখন কিছু কন্ডিশনে ইউজ হবে। যেমন প্রথমে যদি সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে বা প্রেজেন্ট পারফেক্টও থাকতে পারে, সেক্ষেত্রে মাঝখানে যদি এই সেন্স থাকে, যেহেতু সেখানে হতে বা থেকে এই জাতীয় একটা মিনিং প্রকাশ করবে, তাহলে এই অংশে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে ইউজ হবে। যেমন হি টক্স, নো, যেমন it is many years, অনেক দিন হয়ে গেল, since we first met, অনেক দিন হয়ে গেল আমাদের প্রথম দেখা হয়ে। দেখো এই যে হতে কথাটা এটা ইউজ হচ্ছে এখান থেকে, এখানে কিন্তু এটা কিন্তু কারণ বোঝাচ্ছে না, আর এই কারণে এই সাবজেক্টের পরে আমরা এখানে V2 ইউজ করেছি, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স করেছি, এবং এদিকে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। অথবা এটা যদি হতে পারতো যেমন এটা ইটের পরে যদি আমাদের এইদিকে যদি পারফেক্ট টেন্সেও আমরা যদি ইউজ করতাম, তাহলেও কিন্তু এইদিকে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হতো। আবার এই হতে বা থেকে সিন্স দ্বারা যখন বোঝায়, তখন যদি সিন্সের আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স বোঝায়, পাস্ট ইনডিফিনিট টেন্স বোঝায়, তাহলে কিন্তু সিন্সের পরে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে হবে। যেমন আমরা বলতে পারি ইট ওয়াজ লং সিন্স, ইট ওয়াজ লং সিন্স আই had visited my village house। তাহলে দেখো এইদিকে আমাদের সিন্সের আগে কি হলো, পাস্ট ইনডিফিনিট টেন্সে হলো, এবং সিন্সের পরে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে হলো। এই যে সাবজেক্ট, তারপরে হ্যাড, হেল্পিং ভার্ব, তারপরে মূল ভার্বের আমাদের 3 নাম্বার যেটা দেখে আমরা বুঝতে পারছি সেটা পাস্ট পারফেক্ট টেন্সে হয়েছে। এখন আমরা দেখব কমপ্লিটিং সেন্টেন্সের কিছু সময় আমরা দেখব যে ওই বাক্যগুলোর মধ্যে রিলেটিভ প্রোনাউন দেয়া থাকে, এবং এটা কিন্তু আসে, এবং কিছু সময় বাচ্চারা কিন্তু এটা কিন্তু করতে, তোমরা আর কি এটা করতে প্রবলেম হয়। দেখো কিভাবে এই সমস্যা আমরা সমাধান করতে পারি। দেখো আমাদের এই সাবজেক্টের পরে রিলেটিভ প্রোনাউন দেয়া থাকতে পারে। যেমন নীলা, who is a little girl, is my student। তাহলে নীলা who is a little girl is my student, এখানে দেখো এই নীলা এই সাবজেক্টের পরে আমাদের এই রিলেটিভ প্রোনাউন যুক্ত একটা অংশ হয়েছে, কিন্তু ভার্ব কিন্তু এই বাক্যে এটা কিন্তু ভার্ব, এই বাক্যের ভার্ব। আবার হতে পারে এমন, যেমন the pen which is on the table, সাপোজ এই কলমটা টেবিলের উপরে আছে, তো the pen which is on the table is black। দেখো এটা কিন্তু আমাদের কি ভার্ব, এখান থেকে এই অংশটা দেখো, এবং এখানে সাবজেক্টের পরে এই যে রিলেটিভ প্রোনাউন যুক্ত যে অংশটি আছে, এটাও অনেক সময় কিন্তু আমাদের এই কমপ্লিটিং সেন্টেন্স অধ্যায়ে থাকতে পারে। আবার দেখো অনেক সময় এই জাতীয় হয়, দ্যাট দিয়ে শুরু হতে পারে কিছু বাক্য, যেমন দ্যাট নাফিসা lives at আত্রাই উপজেলা is known to all। এটা সবাই জানে যে নাফিসা আত্রাই উপজেলাতে বাস করে। এখানে দেখো এই যে দ্যাট যুক্ত আমাদের
এই পুরো অংশটাই কিন্তু আমাদের সাবজেক্ট, এবং এই সাবজেক্টটি এই পুরো অংশে আমরা কি বলতে পারি, এই দ্যাট নাফিসা লিভস এট আত্রাই উপজেলা, এটার পরিবর্তে তার মানে কি আমরা মনে মনে কি ভাবতে পারি যে ইট ইজ নন টু অল, ইট ইজ নন টু অল, এটা কিন্তু এই বাক্যে ভার্ব। তাহলে আমরা দেখছি যে কমপ্লিটিং সেন্টেন্সের রিলেটিভ প্রোনাউন থাকলে সেগুলোকে কি করে আমরা কমপ্লিট করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আসলে সময় অনেক বেশি হয়ে যাচ্ছে, তো আজকের এই ক্লাসটি কমপ্লিটিং সেন্টেন্সের আসলে আমরা অর্ধেকটাও এখনো আলোচনা করতে পারিনি। এটা একটা বৃহৎ একটা অধ্যায় এবং গুরুত্বপূর্ণ অধ্যায়, তো এটা স্বাভাবিকভাবে পার্ট 1 এবং পার্ট 2 তে করতে হবে। তো আজকে আমি এই ক্লাসটি পার্ট 1 এটার নাম থাকবে, এটা নিলাম। তো এর পরবর্তীতে আমরা পার্ট 2 ক্লাস এই 2-1 দিনের মধ্যে আমরা পার্ট 2 ক্লাস নেব, এবং সেটাও তোমরা আশা করি দেখবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।